ওকে, এখন এখানে খেয়াল করো। তো এটা হবে এম ইন্টু এল ভি বাই পি। চিত্রে 1 গ্রাম পানি, মানে 1 গ্রাম মানে কত, 0.001। হ্যাঁ, এখন দেখো, এখন কিন্তু বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ দেয়া নাই। তো ওই জন্য বললাম এটা মুখস্থ রাখা লাগবে। তো বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ এখানে ছিল কত, 3.36 ইন্টু 10⁵ এখন দেখো, এটা যে আসলে বাষ্পীভবন, এটা তুমি এখানে বুঝবা কিভাবে? এখন যে বলছে পানি তরল থেকে বাষ্পীভূত হবার 2টা ধাপ, তাহলে তরল থেকে বাষ্পীভূত হতে গেলে তাপমাত্রার পরিবর্তন হবে না, এমন কেবলমাত্র একটা ধাপই থাকবে। এটা হচ্ছে যখন তরল থেকে বাষ্পে পরিণত হওয়া শুরু করবে, মানে বাষ্পীভবন ধাপটা। সো তাহলে এখানে বাষ্পীভবন আপেক্ষিক তাপই ব্যবহার করতে হবে এখানে। তো তোমার তরলীকরণে কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ পানিটা অলরেডি তরল ছিল, কিন্তু আর কিন্তু তরলীকরণের কোনো ধাপ এখানে নাই। ওকে, তো টি কত? টি হচ্ছে এবি তে 50°C, 50 যোগ করলে এটা কত আসবে, 323। ওকে, তো এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার, আচ্ছা সরি সরি সরি, এটা হচ্ছে যে এটা 3.36 না, তো এটা তো তরলীকরণের, ধরো এটা তো বাষ্পীভবনের। বাষ্পীভবনের জন্য 2.26 সামথিং আছে, ধরো এটা হচ্ছে 2.26 ইন্টু 10⁶। 2.26 ইন্টু, আচ্ছা এটা যেহেতু 10⁶, এর এর আগে আমরা যে ইয়াটা, এই ম্যাথটা সলভ করছিলাম, ওইখানে যে একটাতে 2.26 ইন্টু 10⁵ লিখে দিছিলাম না, ফার্স্ট যে ম্যাথটা ছিল, হ্যাঁ এই যে এটা এখন এখানে, এটার, এটা হচ্ছে 2.26 10⁶। এইটা, এটা ধরে নিয়ে তুমি হয়তো এখানে একটু চেঞ্জ আসবে এই যে মানে, তারপর এখানে এইটা, তারপরে তুমি এটা ক্যালকুলেশন করে নিও, এটা হচ্ছে অ্যাকচুয়াল মানটা। এটা ঠিক করে নিও এবং এটা এই মুখস্থ রাখবে এগুলো। এই যে যেমন এই ম্যাথে কিন্তু দেয়া নাই, সো যেহেতু দেওয়া নাই, তোমার অবশ্যই এটা মুখস্থ মানটাই অবশ্যই ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, তো এখন এইখানে কত আসে এটা? 6.99, এটা অলমোস্ট 7 লেখা যায়। আচ্ছা, বিডি পথে অন্তঃস্থ শক্তি নির্ণয় করা সম্ভব, গাণিতিক ভাবে যাচাই করো। বিডি পথে অন্তঃস্থ শক্তি নির্ণয় করা সম্ভব। ওকে, সো বিডিটা এখানে আসলে কি যে প্রকাশ করতেছে বলো তো? হ্যাঁ, যাই যাই। ওকে, তো আচ্ছা একটু দাঁড়াও। না না, আর একটু যাই। ওকে, তো এখন এখানে খেয়াল করো, বিডি তে আমি যদি অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা নির্ণয় করতে চাই, তাহলে আমাকে এখানে কি কি করতে হবে? বিডি পথে অন্তঃস্থ শক্তি নির্ণয় করা সম্ভব। আচ্ছা, অন্তঃস্থ শক্তি মানে কি, ডি ইউ না? সো ডি ইউ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তার মানে আমাকে যদি ডি ইউ যদি বের করতে হয়, এই, তাহলে আমাকে এখানে কি কি বের করতে হবে? ডি ডাব্লিউ বের করতে হবে, ডি কিউ বের করতে হবে না? এগুলা কিন্তু আগে এই এই বুঝতে হবে যে তোমার কি কি এখানে নির্ণয় করা লাগবে।
ওকে। আচ্ছা। উম এটা তোমার 50°C তাপমাত্রা। আচ্ছা দাঁড়াও, এইখানে এর আগে যেটা এই বললাম যে এইখানে তোমার এই যে এবিটা বাষ্পীভবন, এটা তো আসলে বাষ্পীভবন না, আমি তো টেম্পারেচারটা খেয়াল করিনি। কারণ বাষ্পীভবনের এই জন্য তোমার তো টেম্পারেচার 100°C নিয়ে যাওয়া লাগবে। সো এটা তো টেম্পারেচার 100°তে নাই। এবি যে গ্রাফটা, সো এটা বাষ্পীভবন না, এটা মানে এমনিতে নর্মাল একটা হয়তো এই প্রসেস তোমার যেখানে টেম্পারেচারটা ঠিক রাখা হয়েছে, মানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখা হয়েছে, বাট এটা বাষ্পীভবন না আসলে। বাট এখানে সূত্রটা তো সেম থাকবে, কারণ যেহেতু টেম্পারেচার চেঞ্জ হয় নাই, তো তোমার এন্ট্রপির পরিবর্তন dQ/T তেই হবে। সো এইটা আসলে বাষ্পীভবন হবে না, এটা এমনিতে নর্মাল একটা ওয়ে তোমার যেখানে আছে টেম্পারেচারটা ফিক্সড রাখা হয়েছে, এটা একটু খেয়াল রাখি। ওকে। আচ্ছা, এখন এই যে বিডি, এইখানেই পানির তাপমাত্রা হচ্ছে তোমার 50 থেকে 100-তে নিয়ে যাওয়া হয়েছে। ওকে। সো এখন আমাকে এখানে বের করতে বলছে ডিইউ। আমরা জানি ডিইউ সমান কি হবে, DQ - DW। ওকে। তো এখন এখানে ডিকিউ কিভাবে বের করব, একটু চিন্তা করো দেখি। এখানে ডিকিউ আমি এখানে কিভাবে বের করব? এখানে ডিকিউ কি হবে, খুবই সিম্পল। এখানে ডিকিউ কি হবে বলো দেখি। এইখানে তোমার টেম্পারেচার 50 থেকে 100-তে নিয়ে যাওয়া হয়েছে। ডিকিউ তাহলে কি হবে বলো। খুবই সিম্পল। 100 - কে? শুনি নাই, আবার বলো। 100 - 50। আমি ডি কিউ জানতে চাচ্ছি, এখানে তোমার 100 - 50 তো তোমার টেম্পারেচারের পরিবর্তন, ডি কিউ কি হবে, মানে গৃহীত তাপ বা প্রয়োজনীয় তাপটা কি হবে? এই সূত্রটা পারতেছো না? এই সূত্রে ম্যাথ তো আমরা অলরেডি সলভ করে তো আসছিলাম। এটা MS ডেল থিটা। এখানে এম কত? এম হচ্ছে 1 গ্রাম পানি, মানে 0.001। এস কত, এটা যেহেতু তোমার পানি 50 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে গেছে, তো এটা পানির আপেক্ষিক তাপ মানে 4200 ইন্টু ডেল থিটা কত, 100 থেকে 50 মানে 50। এটা বুঝছো? বুঝছি। ওকে। এটা হচ্ছে 210 জুল। আচ্ছা, আর আমার এইখানে এই যে ডিডব্লিউ ডিইউ বের করার জন্য আর আমার এখানে যে লাগবে কি, ডিডব্লিউ লাগবে। ডিডব্লিউ হচ্ছে কাজ। তো এখন এখানে কাজ কিভাবে বের করব? ও, ডি বিন্দুতে বাষ্পের আয়তন দেওয়া, আপেক্ষিক চাপ দেওয়া। আচ্ছা, এখানে একটা জিনিস, এটা একটু নোট করে রাখতে পারো। বরফ, বরফ থেকে পানি, পানি থেকে বাষ্প, এইসব প্রক্রিয়া সম চাপে ঘটানো হয়। কারণ এই যে তোমার ওই যে ওইটাকে কি বলে, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের উপর কিন্তু চাপের কিন্তু অনেক এই যে প্রভাব আছে। তো আমরা এটা হয়তো কোনো একটা চ্যাপ্টারে পড়বো। তোমার চাপ বৃদ্ধি পাইলে
আর কোনো ক্ষেত্রে দেখা যাবে যে গলনাঙ্ক হ্রাস পায়, আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে গলনাঙ্ক বৃদ্ধি পায়। এখন ধরো যে আমি একটা বলি, ধরো যে বরফকে তুমি যদি এমনিতে রেখে দাও, তাহলে তার 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 গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি যদি বরফকে চাপ দিয়ে যদি রাখো, তাহলে বরফ আরো আরো কিন্তু তাড়াতাড়ি গলে যাবে না। তুমি যদি বরফকে যদি এই হাতের মুঠের মধ্যে চাপ ধরে রাখো, ওই বরফ কিন্তু হুম। আরো তাড়াতাড়ি গলে যাবে। তো তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ মানে যেভাবে মানে যতক্ষণে গলতো, বরফ কিন্তু তার আগেই কিন্তু গলে যাবে তুমি যদি চাপ ধরে রাখো। চাপ দিয়ে তুমি যদি ওখানে রাখো, তাহলে চাপ প্রয়োগ করলে কি হচ্ছে, বরফের গলনাঙ্ক হ্রাস পায়। এটা বুঝছো তো না? বুঝছি। ওকে। আর একটা জিনিস বলো, যে তুমি যদি এই যে এই খোলা পাত্রে একটা একটা পানি যদি হিট দাও, তাহলে তোমার পানি তো স্বাভাবিকভাবে বাষ্পীভূত হবে। এখন তুমি যদি পানির এই যে মানে একটা তোমার খোলা পাত্রে ধরো যে পাত্রটা খোলা অবস্থানে, অথবা তুমি পানির উপর থেকে একটা চাপ দিয়ে পানিকে ধরে রাখছো, তাহলে ওই পানি কি সহজে বাষ্পীভূত হতে পারবে? না। তাহলে তখন কি হবে, পানির স্ফুটনাঙ্ক বেড়ে যাবে না? তখন নর্মাল টেম্পারেচার থেকে কিন্তু পানির ওটা বেড়ে যাবে। ই- তাহলে এইখানে তোমার এইসব প্রক্রিয়া কিন্তু সমচাপে এই যে ঘটানো হয়, যাতে এই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের কোনো হেরফের না হয়। এগুলো বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এইসব প্রক্রিয়া সমচাপে যদি ঘটানো হয়, তাহলে এই প্রক্রিয়াটাও এখানে এই চাপেই আছে। এটা হচ্ছে সম চাপ প্রক্রিয়া, মানে বি থেকে ডিতে এইখানে যেটা ঘটানো হয়েছে, এইটা এখানে সমচাপ এই প্রক্রিয়া। কিন্তু তো সমচাপ যদি হয়, তো এখন এই সমচাপ তো তো বুঝছো। তাহলে আমাদের এখানে টার্গেট কি, মূলত ডি ডাব্লিউ বের করা না? ডি ডাব্লিউ সমান কি সমচাপের জন্য? পি ইন্টু ডিভি না? হ্যাঁ। এখানে পি কি দেয়া আছে? পি তো দেওয়া নাই। আচ্ছা, আমরা আগে ডি ভিটা আগে বের করি, সমস্যা নেই। আচ্ছা, পি যদি কিছু দেওয়া না থাকে, তাহলে আমরা 1 ATM এটা ধরে নিব, কারণ এটা তো মানে স্বাভাবিক এই পরিবেশে যদি এটা যদি ঘটানো হয়, পি দেওয়া না থাকলে 1 ATM এটা ধরে নিব, কোনো সমস্যা নাই। আর ডিবি কি? ডিবি হচ্ছে আয়তনের পরিবর্তন, V2 - V1। V2 কোনটা এখানে তোমার এই যে এই তীর চিহ্ন কিন্তু দেওয়া এইদিকে, তাহলে ডি বিন্দুটা হচ্ছে V2, বি বিন্দুটা হচ্ছে V1। ওকে। এখন এইখানে তোমার ডি বিন্দুতে বাষ্পের আয়তন দেওয়া, অর্থাৎ V2 এর মান দেওয়া। এটা কত দেওয়া? 1700 সেন্টিমিটার কিউব। আমার V1 বের করতে হবে, এবং আমার T2 এবং T1 দেওয়া, T2 দেওয়া, T1 দেওয়া। আমার V1 লাগতেছে। সমচাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়ার মধ্যে কার কার সম্পর্ক? ভি এবং টি এর মধ্যে। সমচাপ হলে তোমার কার সূত্র হয় বলো তো? চালছে। চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রের মধ্যে তোমার তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক কি? হুম। সমানুপাতিক। হ্যাঁ, সমানুপাতিক। তো 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 সমানুপাতিক সমানুপাতিক সম্পর্ক হলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? V1/T1 = V2/T2। সো এইখানেও কিন্তু সম্পর্কগুলা লাগতেছে। তো এখন এইগুলা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। সো আমাদের লাগবে কি? V1। এখন সবগুলা মান যদি বসাও, 1700 / T2। T2 কত? 100 ডিগ্রি সেলসিয়াস, মানে 373 কেলভিন, ইন্টু হবে T1 50, মানে 330। এখন যেহেতু V2 1700 সেন্টিমিটার এই কিউবে দেওয়া, সো এটাও এইখানে সেন্টিমিটার কিউবে আসবে। এটা হবে 1472.12।
ওকে, এখন আমরা তো কাজ এখানে বের করব জুল এককে না, কারণ আমাদের ডি কিউ জুল এককে এই যে বের হইছে, ডিইউ আমাদের জুল এককেই পাইতে হবে। সো এটা যদি জুল এককে অর্থাৎ এসআই এককে পেতে চাই, তো আমাদের চাপও এখানে বসাইতে হবে প্যাসকেল এককে, এবং আয়তন কোন এককে নিয়ে যাওয়া লাগবে বলো? মিটার কিউব। হ্যাঁ, মিটার কিউব। এগুলা কিন্তু খেয়াল রাখবা। সো 1 ATM সমান হচ্ছে 101/325 প্যাসকেল। ওকে, আগে V2 কত? 1472, 1700। আর সেটা কি তোমার এইখানে কাজের মানটা যদি মাইনাস আসে, আবার মাইনাস আসলে তো সমস্যা। আচ্ছা, আমরা এখানে মাইনাস যদি নেই 210, সো আয়তনের পরিবর্তন অর্থাৎ V1 ছিল কম, V2, না এখানে তো মাইনাস আসবে না ধরো, এখানে তো ইয়াই বড়, V2 তো বড়। সো 1700 মাইনাস 1472.12। ওকে, এখন এটা তো সেন্টিমিটার কিউবে আছে, তো মিটার কিউবে নেওয়ার জন্য এখানে কত গুণ করা লাগবে? আর 10 ইনভার্স 6। হ্যাঁ, 10 ইনভার্স 6। ওকে, তো এটার অ্যান্সার আসে কত? এটার অ্যান্সার হচ্ছে 22.78 জুল। ম্যাথটা বুঝছো তো না? বুঝছি। এখন এখানে যে পরিবেশ রসায়ন কিছু কিছু লাগতেছে, এইগুলা তো আশা করি বুঝতেছো। এই সবকিছু রিভিশন দিয়ে রাখবা, সবকিছুই সব ফোনে লাগে। তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কি হবে? ডিইউ সমান হবে ডিকিউ অর্থাৎ 210 মাইনাস 22.78। সো ম্যাথ করার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে আগে তোমার কি কি লাগবে এইটা আগে এই যে বুঝতে পারা। এটা আছে এত জুল, এটা আশা করি বুঝছো। ওকে, আচ্ছা, এই তোমার টেস্ট পেপারে কিন্তু অনেক ম্যাথ আছে, আমি তারপরও দেখে দেখে কয়েকটা ম্যাথ আনছি যে আমার কাছে যেগুলো টাফ লাগছে। তো সব ম্যাথ আমি আসলে দেখি নাই। তুমি অবশ্যই সব সৃজনশীল সলভ করবে, না হলে এ- এ- এখন সব সৃজনশীলে এত টাফ থাকবে না। ওকে, এখন এখানে কার্নো ইঞ্জিনের চিত্র দেওয়া। ওকে, আচ্ছা, সি বিন্দুতে চাপ নির্ণয় করো। সি বিন্দু বি সি, সো এটা যেহেতু তোমার কার্নো চক্র, সো এটা তোমার বি এবং সি। তাহলে এই যে বি সি, এই গ্রাফটা এখানে কিসের গ্রাফ? রুদ্ধতাপীয় এই প্রসারণ। সো রুদ্ধতাপীয় হুম। এই প্রসারণ। আচ্ছা, ওকে, তো এখন এটা যেহেতু পি, এটা হচ্ছে তোমার ভি। সো এইখানে তোমার হচ্ছে যেহেতু কার্নো চক্র, সো অবশ্যই তো ডিরেকশন এইদিকে। এইখানে P1 এর মান দেওয়া এই যে গ্রাফে, আর P2 এর মান এইখানে বের করতে বলছে। আর এইখানে তোমার বি বিন্দুতে টেম্পারেচার কত, এই যে T1 এর মান দেওয়া 1100। আর এই বিন্দুতে টেম্পারেচার কত, T2 না? T2 এর মানও দেওয়া 550। তো এখন এখানে P2 এর মান বের করার জন্য কোন সম্পর্ক ইউজ করা লাগবে বলো তো? বলো, সহজ জিনিস। লুসাগের সূত্র। কি? কার সূত্র?
কার সূত্র বললা? আবার বলো, সমস্যা নাই। লুসাকের সূত্র। লুসাকের সূত্র এখানে কেন? কি অবস্থা, এটা তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য চাপ এবং এ, তাপমাত্রার সাথে লুসাকের সম্পর্ক আছে। না না না, তো এখানে এটা হচ্ছে টি, কোন সূত্র হবে? T1 টু দি পাওয়ার গামা P1 টু দি পাওয়ার 1 - গামা। না। হুম, এই এই সূত্র হবে। হুম। ওকে। সো এখন তো এখানে কিছু কি দেয়া আছে? আচ্ছা, এখানে তো গামার মান দেওয়া নাই। উম কোনো তো হিন্টও দেওয়া নাই যে কি হবে আসলে। আচ্ছা ওয়েট, এটা কয় নাম্বার প্রশ্ন, 7 না? সো এখন এইখানে মানে তোমার টেস্ট পেপারের মধ্যে 1.4 আর কি ধরে নিছে, যেহেতু দেওয়া নাই, সো এটা এটা ধরে নিয়েই সলভ করবা। কারণ আমাদের ম্যাক্সিমাম যেগুলো ব্যবহৃত গ্যাস ওগুলো দ্বি দ্বিপরমাণুকী হয়। যেমন অক্সিজেন, হাইড্রোজেন, তারপর ফ্লোরিন, ক্লোরিন, তারপর নাইট্রোজেন, এইগুলা দ্বিপরমাণুকী হয়। তো এটা 1.4 এই ধরে নিয়ে করবা, খুবই সহজ। এই কই আসছে এটা? এটা স্কুল অফ আসছে। প্রতি ধাপে এন্ট্রপির হিসাব করে ইঞ্জিনটির প্রত্যাগামিতা যাচাই করা সম্ভব। ওকে। এখন ∇S1, এটা কি হবে? মানে ডিকিউ তোমার বাই প্রথম ধাপে, হ্যাঁ, ডিকিউ বাই টি, সব মান তো এখানে দেওয়াই আছে। ডিকিউ কত, 500। এটা কত, 1100। আর তোমার ∇S2 কত? এটা তো 0। আর ∇S3 কি হবে? এটা যেহেতু সংকোচন, মাইনাস ডিকিউ বাই টি। এটা তোমার, এখন ডিকিউ এর মান তো দেওয়া নেই, টি টু এর মান দেওয়া 550। এখন ডিকিউ এর মান বা Q2 এর মান এখান থেকে বের করতে পারবে না, এই Q2 এর মান তো, এটা কোন সূত্র হবে বলো তো? Q2 এর মান বের করার জন্য। Q2 ডিভাইডেড Q1 ইজ ইকুয়াল টু T2 বাই T1। হ্যাঁ, তো এইখান থেকে Q2 এই বের করে নেবে, একটা এখানে মাইনাস মান আসবে, এইখানে একটা মান আসবে। এটা তো এই বলেই দেওয়া যায়। আচ্ছা দাঁড়াও, এটা 500 ডিভাইড বাই 1100, ধরো 500 ডিভাইড বাই 1100, এটা হচ্ছে তোমার 0.45। সো এটা মাইনাস এই 0.45 এসছে, আসবে। এটা তো এই বলেই দেওয়া যায়, কারণ এটা যেহেতু কার্নোচক্র, সো এটা অবশ্যই 0 আসবে। আর তোমার ∇S4 হবে কত? এটাও যেহেতু রুদ্ধতাপীয়, 0। তাহলে মোট এই পরিবর্তন দেখবা যে 0 আসে। এখন মোট যদি 0 আসে, এখন মোট এন্ট্রপির পরিবর্তন 0 মানে কি? এই এই প্রক্রিয়াটা এই প্রত্যাবর্তী না অপ্রত্যাবর্তী? হুম। প্রত্যাবর্তী। তো এটা হচ্ছে প্রত্যাবর্তী। তো এখন লিখবা যে যেহেতু এখানে মোট এন্ট্রপির পরিবর্তন 0, সো অবশ্যই এই ইঞ্জিনটি প্রত্যাগামী। এখানে মানে প্রশ্নের ভাষায় যেইভাবে বলছে এইভাবেই লিখবা যে অবশ্যই ইঞ্জিনটি প্রত্যাবর্তী বা প্রত্যাগামী। এটা বুঝছো? সৃজনশীলটা খুবই সহজ। এটা তুমি হুম এটা নিজে নিজে করিও। আচ্ছা, পানির এই যে ত্রৈত বিন্দু কি, এটা তো এই যে বলছিলাম এন্ট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক, এটা কোন প্রক্রিয়ার জন্য বলো তো? এন্ট্রপির পরিবর্তন সর্বদাই ধনাত্মক। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। হ্যাঁ, এটা হচ্ছে অপ্রত্যাবর্তীর এই এই জন্য। তো এটা তো আমি এটা তো বুঝাইছিলাম যে এটা কিভাবে ধনাত্মক। ওইখান থেকে লিখিও তো, অথবা টেস্ট পেপারে যেভাবে লেখা আছে ওইভাবে লিখে দিও, সমস্যা নাই। ওকে। প্রথম ইঞ্জিনটির এই যে দক্ষতা, দুটি তাপ ইঞ্জিন 400 কেলভিন এবং 800 কেলভিন তাপমাত্রার ব্যবধানে কার্যকর। ইঞ্জিন এই দুটিতে ব্যবহৃত জ্বালানির আপেক্ষিক তাপ এত এবং এত। ইঞ্জিন দুটিতে 10 গ্রাম ভরের ভিন্ন
কার্যকর পদার্থ ব্যবহার করা হয়েছে। তো এখন এইখানে যেটা জিজ্ঞেস করছে যে প্রথম ইঞ্জিনের ওই দক্ষতা 10% বাড়াতে উচ্চের তাপমাত্রা কি পরিমাণে বাড়াতে হবে। ওকে, দুটি তাপ ইঞ্জিন 400 কেলভিন এবং 800 কেলভিন তাপমাত্রার ব্যবধানে কার্যকর। প্রথম ইঞ্জিনটির দক্ষতা 400 কেলভিন এবং 800 কেলভিন তাপমাত্রার ব্যবধানে কার্যকর, এখানে তো ভাষাই তো বুঝলাম। আচ্ছা, এখন এইখানে 400 কেলভিন, আচ্ছা এখানে যেহেতু ওইভাবে বাংলা ভাষাটা ক্লিয়ার না যদিও, তো এখন এইখানে বাংলা ভাষাটা যেহেতু ক্লিয়ার না, এইখানে হচ্ছে যে তুমি এই T1 কে ধরে নিবা 800, আর T2 কে ধরে নিবা 400। ওকে, তাহলে এখন তো ইটা তো এই বের করতে তো পারবাই। সরি, এখানে তো উল্টা লিখলাম। এখন ইটা যদি তোমার 10% বাড়াতে হয়, এই যে এইখানে হচ্ছে যে আমরা ও ও- আমরা আচ্ছা ধরো এইখানে অ্যান্সার আসে কত, 50%। আচ্ছা আমি বলি, এইখানে অ্যান্সার আসে 50%। এটা তো 50% আসবে বোঝাই যাচ্ছে, কারণ 400/800 দিলে 0.5, 1 - 0.5, 0.5 ইন্টু 100%, 50% আসছে। এটা তো বুঝছো না, এটা 50% আসবে। হ্যাঁ, ওকে, বুঝছি। এখন আমরা ওই দিন যে একটা ম্যাথ করলাম যে এই তোমার দক্ষতা 20% বাড়ানো, ওই ম্যাথে তোমার বইয়ের মধ্যে কিন্তু ডিরেক্ট এই যোগ করছে 50% প্লাস এই 20%। এখন ওই নিয়ম অনুযায়ী আমি তো ওই দিন এই যে তোমার ইটা প্লাস প্লাস 20% ইন্টু ইটা, এই নিয়ম দিয়ে এই করছিলাম। এখন বইয়ে ওই রকম দেওয়ার জন্য আমি এবার ওইটা চেঞ্জ করে বইয়ের নিয়মে সলভ করাই দিছিলাম কিন্তু। এখন সেম ম্যাথ এই যে তোমার এখন টেস্ট পেপারে এইভাবে দেওয়া, তাহলে ইটা ড্যাশ হবে কি, মানে আমাদের যেটা যেটা অ্যাকচুয়াল নিয়ম ওইটা অনুযায়ী ইটা ইন্টু 10% হবে না, যেটা অ্যাকচুয়াল নিয়ম। হুম। এখন কিন্তু টেস্ট পেপারে কিন্তু এই নিয়মটাই কিন্তু দেওয়া, এবং এইটাই আমার মনে হয় যে এইটাই অ্যাকচুয়াল। কারণ তুমি যে কোনো কিছু 10% তুমি যদি বাড়াও, এটা দক্ষতা হোক না কেন, যে কোনো জিনিস তোমার মানে এত পার্সেন্ট বাড়াতে চাইলে এই নিয়মটাই হচ্ছে সবচেয়ে একুরেট। সো টেস্ট পেপারে এইভাবেই সলভ করে দেওয়া। সো তোমার এটা কি হবে, আগে হচ্ছে 50% মানে 0.5, এটা 0.5 এর 10%, তার মানে 1 × 0.5, এটা হচ্ছে 0.05। সো এখন আসবে 0.55, এটা মানে কত, 55%। এখন তুমি এ- এটা ধরে এখন এই যে উৎসের তাপমাত্রা মানে T1 ড্যাশটা বের করবা, T2 কে ঠিক রেখে, তারপরে এই কত বাড়াইতে হবে ওইটা পূর্বের T1 থেকে বিয়োগ করে দিবা। পারবা না এটা, সিম্পল ম্যাথ এগুলো। হুম। পারবো। ওকে, কোন ইঞ্জিনটি বেশি পরিবেশ বান্ধব, এটা 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 তোমার কিসের মাধ্যমে নির্ণয় করা লাগবে বলো তো দেখি। এন্ট্রপি। হ্যাঁ, এটা নির্ণয় করা লাগবে এনট্রপির মাধ্যমে। এখন যার এনট্রপি, এখন কে এই কার্যকর বেশি হবে, আচ্ছা তারা এখানে এই প্রশ্নটা কি করছে, কোন ইঞ্জিনটি বেশি পরিবেশ বান্ধব, কোনটা বলো তো বেশি পরিবেশ বান্ধব হবে। যার এন্ট্রপি কম হবে সেটি। হ্যাঁ, ওকে, এটা সলভ করিও। আচ্ছা, সিয়াম 1 কেজি বরফকে -10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পানিতে নিয়ে গেলো। আচ্ছা, এখন এখন এখানে বলো -10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি তে নিয়ে যেতে এখানে কয়টা যে ধাপ আছে বলো দেখি। -10 ডিগ্রি থেকে যদি তোমার 30 ডিগ্রিতে নিয়ে যেতে হয় তাহলে এখানে কয়টা ধাপ আছে।
আহ এগুলো কিন্তু পারতে এখানে হবে। আছে উম 3টা। কি কি বলো দেখি। একটা হচ্ছে -10 থেকে 0, হুম, আবার 0 থেকে 0, যে পানি 10 হুম, হুম। আবার 0 থেকে 30। ওকে। আচ্ছা, আমরা আগে গ নম্বরটা দেখি। সামিরের প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ। সামির এখানে এই যে কি করছে, 30 ডিগ্রি থেকে তোমার হচ্ছে 100 ডিগ্রির বাষ্পে পরিণত করছে। তো সামিরের প্রক্রিয়ায় তোমার ধাপ কয়টা? 30 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রি পানি, না? এটা একটা ধাপ। আর 100 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রি বাষ্প। ওকে। তো এর জন্য এখানে প্রয়োজনীয় তাপ বের করতে বলছে। তো এখানে এই যে তোমার প্রথম ধাপের জন্য এই তোমার Q1 এর সূত্র কি হবে? হুম। এখানে প্রয়োজনীয় তাপের সূত্র কি হবে বলো? এমএস নাকি, না ওইটা হবে। হ্যাঁ, ওইটাই তো, MS ডেল থিটা। হুম পারতে হবে তো এগুলো। এটা হচ্ছে MS ডেল থিটা। আর এখানে এই Q2 কি হবে? 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্প, তাহলে M × LV, মানে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। ওকে, এখন হুম এরপরে তোমার মোট কি হবে? Q1 + Q2। সিয়ামের দাবি সঠিক কিনা? সিয়াম এখানে কি দাবি করছে? তার প্রক্রিয়াটি বেশি শৃঙ্খল। এখন তার প্রক্রিয়া যে বেশি শৃঙ্খল, এটা এটা এখন এই কিসের মাধ্যমে চেক করা লাগবে? এন্ট্রপি। এনট্রপি। সো এখন এই যে তোমার ফার্স্ট প্রক্রিয়ার জন্য, মানে সামিরের জন্য এখানে ΔS1 ΔS2 বের করবা, তারপর এর জন্য মোট এনট্রপির পরিবর্তন বের করবা। আর তোমার সিয়ামের প্রক্রিয়া আছে -10 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 0 ডিগ্রির পানি। তারপর তোমার 0 ডিগ্রির এই যে পানি থেকে কি, এই 0 ডিগ্রির বরফ। আচ্ছা, সরি সরি, এটা তো না তো। -10 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি এর পানি। তারপর আবার পানি থেকে বরফ। হ্যাঁ। এখন আবার আবার এই বরফ থেকে আবার পানি। ধরো আমি তো উল্টা কথা বলতেছি। -10 ডিগ্রি সেলসিয়াস থাকলে তো সেটার এই পানি থাকবে না, তো সেটা তো বরফই থাকবে। ধরো এইখানে হচ্ছে যে -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ, বরফ থেকে 0 ডিগ্রি বরফ, না? এরপর 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি এর পানি, তারপর 0 ডিগ্রির পানি থেকে 30 ডিগ্রি পানি। সো এখানে ধাপ হচ্ছে 3টা। সো এখন তুমি ওর জন্য এখন এইখানে একটা হবে ΔS1, এইখানে একটা হবে ΔS2, এইখানে হবে ΔS3। এখন এর জন্য আবার মোটটা বের করবা 3টা যোগ করে। এখন যদি তোমার সিয়ামের এন্ট্রপির পরিবর্তন কম হয় তাহলে তার দাবি ঠিক আছে, কারণ এন্ট্রপির পরিবর্তন কম হলেই তো বেশি শৃঙ্খল, না? হ্যাঁ। ওকে, এখন যার এন্ট্রপির পরিমাণ কম হবে তারটা বেশি শৃঙ্খল হবে। আচ্ছা। তো এখন এইখানে তোমার যেহেতু এইখানে টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে, তো এইখানে সূত্র কি হবে? ln T2/T1। বাট এইখানে এসটা এখানে কার ব্যবহৃত হবে এটা বলো তো। এখানে এখানে কার হবে? এই যে তোমার ΔS1 এর ক্ষেত্রে এস কি এখানে পানির লিখবো এস- 4200? না। এখানে বরফেরটা লিখতে হবে। এই বরফেরটা মুখস্থ রাখবা, এটা হচ্ছে 2100। এটা যদিও এই যে প্রশ্নে দেওয়া আছে অনেক ছোট করে, S অফ আইস 2100, এটাও মুখস্থ রাখবা। তারপরে এইখানে তো DQ/T, আর এইখানে কি MS ln T2।
বাই T1। এখন এইখানে কি হবে, এটা যেহেতু তোমার পানি থেকে পানি, সো এইখানে হবে 42। এইসব জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, ছোটখাটো এই জিনিসগুলো। ওকে। আচ্ছা, এরপরে আরো আমি সৃজনশীল নিয়ে আসছিলাম, তবে ওই তুমি এগুলো সলভ করিও। আর কোনো সমস্যা হলে আমাকে বলিও, এগুলা সৃজনশীল সমাধানে কোনো সমস্যা হলে, দরকার হলে এই চ্যাপ্টারের উপর আরো সৃজনশীল সমাধানের উপর আরো একটা ক্লাস নিব। এখন অনেকগুলা এই সৃজনশীল আছে, তুমি এগুলা সবগুলা আচ্ছা। সলভ করো একটা একটা করে। ওকে, ঠিক আছে আজকে। আচ্ছা।